আজকের এই ভিডিওটিতে আপনারা কিভাবে ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওঠার পূর্বে এবং ফ্লাইট থেকে নামার পর সকল করণীয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যারা বিশেষ করে প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইটের অভিজ্ঞতা নেই তাদের জন্য অত্যন্ত হেল্পফুল একটি ভিডিও হতে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। ধরুন আপনি ফ্লাইট টিকিট কনফার্ম করে ফেলেছেন। এরপর আপনি বাড়িতে কিভাবে ভ্রমণের পূর্ব প্রস্তুতি নেবেন। যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ব্যাগ। বিমানে করে কোথাও গেলে এই বিষয়টি সবার জানা উচিত। বিমানে সাধারণত দু ধরনের ব্যাগেজ সিস্টেম আছে, চেক ইন ব্যাগ এবং হ্যান্ড ব্যাগ। ফ্লাইটের কয়েকদিন আগে ব্যাগ গুছিয়ে নিন, বিশেষ করে চেক ইন ব্যাগ। যাদের ব্যস্ততা বেশি তারা আগে কাজটি করতে পারেন। আপনি নিশ্চিত হয়ে নিন আপনার ব্যাগের ওজন টিকিটে উল্লেখ করা ওজনের সাথে ঠিক আছে কিনা। ভিন্ন ভিন্ন এয়ারলাইন্স অনুসারে টিকিটের ওজনও এক এক রকম হয়ে থাকে। সাধারণত হ্যান্ডব্যাগে 7 কেজি এবং চেক ইন ব্যাগে 20 থেকে 25 কেজি হয়ে থাকে। তবে বিজনেস বা প্রথম শ্রেণীর যাত্রীর জন্য টিকিটে ওজনের পরিমাণটা বেশি থাকে। এরপর যে কাজটি করবেন, স্টুডেন্ট ভিসা হলে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যাচ্ছেন সে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ডকুমেন্ট, স্কলারশিপ থাকলে তার ডকুমেন্ট, চাকরির জন্য হলে অফার লেটার বা ওয়ার্ক পারমিট, ব্যবসায়িক ভিসা হলে অফার লেটার বা ইনভাইটেশন লেটার, আর ট্যুরিস্ট ভিসা হয়ে থাকলে রিটার্ন টিকিট নিতে পারেন। এ সমস্ত ডকুমেন্টগুলো মনে করে আগেভাগেই হ্যান্ড ব্যাগে ঢুকিয়ে রাখবেন। এবার আসি কোন ব্যাগে কি নিতে পারবেন এবং কি অবশ্যই নিতে পারবেন না। উভয় ব্যাগের মধ্যে ছুরি, কাঁচি, আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য, ফ্লেমেবল জিনিস কোনোভাবেই নেওয়া উচিত না এবং নিলে তা দণ্ডনীয় অপরাধ। প্রথমেই বলি চেক ইন ব্যাগে কি নেওয়া যাবে না। আমি আবারও বলছি, চেক ইন ব্যাগ বা বড় ব্যাগ যেটি আপনি ফ্লাইটের চেক ইন করার সময় বিমানের ব্যাগেজ কম্পার্টমেন্টে পাঠানোর জন্য বেল্টের মধ্যে দেওয়া হয়, সেখানে মোবাইল, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, ক্যামেরা নেওয়া উচিত নয়। এগুলো চেক ইন ব্যাগে ভাঙা বা চুরি হয়ে যেতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না। রান্না করা তরকারি, দুর্গন্ধযুক্ত জিনিস নেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ কাগজপত্র, পাসপোর্ট ইত্যাদি ভুলেও নেওয়া যাবে না। এখন বলবো চেক ইন ব্যাগে কি নিতে পারবেন। কাপড় চোপড়, প্রসাধন সামগ্রী, লিকুইড দ্রব্য, পারফিউম, জেল, তেল ইত্যাদি নিতে পারেন। তবে শুকনো মাছ ভাজা, শুটকি হলে ভালো করে কয়েকটি পলিথিন দিয়ে গন্ধ না ছড়ায় মতো নেওয়া যেতে পারে। প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় যন্ত্রাংশ যেমন বেহেলা, গিটার, তবলা, হারমোনিয়াম ইত্যাদি আলাদা আলাদা ব্যাগে ভরে নিতে পারেন। সবগুলো জিনিসের ওজন টিকিটের নির্ধারিত ওজনের সাথে কাউন্ট হবে। বাড়তি ওজন হলে টাকা পেমেন্ট করতে হবে। এবার আসেন হ্যান্ডব্যাগে কি নিতে পারবেন আর কি নিতে পারবেন না। হ্যান্ডব্যাগে ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল নিতে পারেন। পাওয়ার ব্যাংকও রাখতে পারেন, তবে ভালো কোম্পানির বা ব্র্যান্ডের হতে হবে। হালকা পাতলা কাপড় চোপড় এবং আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, এয়ার টিকিট, বিদেশি কারেন্সি, টাকা ইত্যাদি রাখতে পারেন। কোনো ধরনের খাবার দাবার, তরকারি, গন্ধ বের হয় এমন কোনো জিনিস ভুলেও হ্যান্ডব্যাগে নেবেন না। কোনো প্রকার লিকুইড দ্রব্য, লাইটার বা দিয়েশলাই অথবা ফ্লেমেবল জিনিস নেওয়া যাবে না। এছাড়া আপনি চাইলে আলাদাভাবে গলায় ঝুলিয়ে পাসপোর্ট, কাগজপত্র রাখার ছোট ব্যাগ নিতে পারেন। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর বেশিরভাগ ঢাকা থেকে হয়ে থাকে। যদি ঢাকার বাইরে কেউ থাকেন অবশ্যই ফ্লাইটের টাইমটা মাথায় রেখে ব্যবস্থা নেবেন। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ফ্লাইট ছাড়ার 3 ঘন্টা আগে চেক ইন কাউন্টারে দাঁড়িয়ে যেতে হবে। অর্থাৎ ফ্লাইট ছাড়ার অবশ্যই অন্তত 3 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকে যাবেন। ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে 1-1.5 ঘন্টার হলেই যথেষ্ট। কারো বাড়ি ঢাকার বাইরে হলে যদি ফ্লাইট খুব ভোরে বা সকালে হয়, প্রয়োজনে বিমানবন্দরের আশেপাশে হোটেলে থাকার চেষ্টা করবেন, যাতে অন্তত 3 ঘন্টা আগে ঢুকতে পারেন। এই ভিডিওটিতে আমি থাইল্যান্ডে যাওয়ার জন্য বিমানবন্দরের সকল প্রসিডিওরগুলো তুলে ধরছি। আপনার টিকিটে দেখুন প্রবেশের গেট কোন টার্মিনালে দেওয়া আছে। যেমন আমার টার্মিনাল নাম্বার 1। সুপ্রিয় বন্ধুরা, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বাবলু মুনশিদি। সো আজকে আমি যাচ্ছি থাইল্যান্ড।
বাংলাদেশ থেকে কিছুটা দূরে এটি আমার দ্বিতীয় ইন্টারন্যাশনাল ট্যুর। আমার ফ্লাইট হচ্ছে 9টা 40 মিনিটে। দ্যাটস ওয়াই আমি 3 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকছি। টিকেটে উল্লেখিত টার্মিনালের গেট দিয়ে আপনার পাসপোর্টটা দেখিয়ে ঢুকে যান এবং আপনার ব্যাগগুলো স্ক্যানার দিয়ে দিন। স্ক্যানারের ওপাশ থেকে ব্যাগগুলো নিয়ে নিন। বড় বড় মনিটরে আপনার ফ্লাইট নাম্বার এবং ডিপার্চারের সময় দেখা যাবে। সেই সাথে পাশে আপনার ফ্লাইটের চেক ইন কাউন্টার কত এবং কয়টা বাজে ওপেন হবে দেখে নিন। সাধারণত 3 ঘন্টা আগে বা তার কিছুক্ষণ পরে খোলে। এই ফাঁকে যদি চান আপনার চেক ইন ব্যাগ অর্থাৎ বড় ব্যাগগুলি প্লাস্টিক দিয়ে র্যাপিং করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার ব্যাগের ওজন সম্পর্কে সতর্ক হন, না হলে ওজন বেশি হলে বাড়তি টাকা পেমেন্ট করতে হবে। যদি তা না হয় তাহলে র্যাপিং করা ব্যাগ খুলে মালামাল কমাতে হতে পারে, যা আপনার জন্য তখন খুবই বিরক্তিকর হতে পারে। এরপর অপেক্ষা করুন কখন আপনার চেক ইন কাউন্টার খোলা হবে। কাউন্টার খোলা হলে লাইনে দাঁড়িয়ে যান। অনেক সময় 2-এর অধিক কাউন্টার ওপেন করা হয়। এটা ফ্লাইট কতটা যাচ্ছে এবং যাত্রীর সংখ্যার উপর নির্ভর করে। স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের চেক ইন কাউন্টার ওপেন হয়েছে। আমি এখন যাব চেক ইন কাউন্টারে। আমাদের চেক ইন কাউন্টার হচ্ছে সি। আমি এখন চেক ইন কাউন্টারের লাইনে আছি। চেক ইন কাউন্টারে আপনার পাসপোর্টটি দিন। আপনার যদি উইন্ডো সাইডের সিট প্রয়োজন হয় তাহলে তাদেরকে বলে দিন, তারা আপনাকে জানালার পাশের সিট দিবে। এক্ষেত্রে উইন্ডো সাইডের সিট অ্যাভেলেবল থাকতে হয়, তার জন্য অনেকটা আর্লি আসতে হবে। চেক ইন কাউন্টারে আপনার ব্যাগগুলো দিয়ে দিন। তারা আপনার ব্যাগগুলো ওজন ঠিক আছে কিনা দেখে ব্যাগে স্টিকার লাগিয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে বিমানের মালামালের কম্পার্টমেন্টে পাঠিয়ে দেবে। যদি প্রথমে আপনি ভুলে বিমানের উইন্ডো সাইডের সিট না নিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি আবার কাউন্টারে যান এবং তাদেরকে বলেন যদি উইন্ডো সাইডের সিট অ্যাভেলেবল থাকে তাহলে পেয়ে যেতে পারেন। চেক ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস নিলাম, অর্থাৎ আমাদের বিমানের টিকিটটি পেলাম। আমার বিমানের সিট নাম্বার হচ্ছে 18F। টিকিটটি হাতে পাওয়ার পর দেখতে পাবেন ওখানে গেট নাম্বার লেখা আছে, অর্থাৎ বোর্ডিং গেট, যেটা দিয়ে আপনি বিমানে উঠবেন। আমি লাল বৃত্ত দিয়ে দেখিয়ে দিয়েছি। তার পাশে হচ্ছে সিট নাম্বার 18F। নির্ধারিত গেট দিয়ে আপনি যেতে থাকলে দেখতে পাবেন ওখানে এয়ারলাইন্সের লোকেরা আপনার থেকে টিকিটটি নিয়ে ডান দিকের অংশটি ওনারা রেখে দিয়ে বাম দিকের অংশটি আপনাকে দিয়ে দিবেন এবং আপনি আস্তে আস্তে বিমানের ওয়েটিং রুমের দিকে যাবেন। বোর্ডিং পাস নিয়ে আমি ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এখানে সবকটি ইমিগ্রেশন আসলে লম্বা লম্বা লাইন, সকালবেলা অনেকগুলো ফ্লাইট আজকে, তো দেখি কোনটাতে একটু লাইন কম আছে। আপনার চেক ইন কাউন্টারে বোর্ডিং পাস সহ সমস্ত যাবতীয় কর্মকাণ্ড শেষ হওয়ার পর আপনি ইমিগ্রেশনের দিকে চলে যান। আপনার এয়ার টিকিটটি সবসময় পাসপোর্টের ভিতরে ঢুকিয়ে রাখবেন যাতে সব জায়গায় উপস্থাপন করতে সুবিধা হয়। ইমিগ্রেশন করা শেষ হয়ে গেলে আপনারা সেখানে কিছু ফাস্টফুডের দোকান আছে, আপনারা চাইলে ফাস্টফুড খেতে পারেন এবং যদি মানি এক্সচেঞ্জ করতে চান আপনারা সেখানে বিভিন্ন ব্যাংকের বুথ আছে, সেখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন। এরপর আপনারা ধীরে ধীরে চলে যাবেন যে ফাইনাল চেক যেটা আছে সেখানে চলে যাবেন। সেখানে আপনাদের সমস্ত ব্যাগ, জুতা, বেল্ট থেকে শুরু করে মানি ব্যাগ সব কিছু একটি ট্রের মধ্যে দিবেন। সেই ট্রেগুলো সহ আপনার বডি সহ ফাইনালি চেক হওয়ার পরে আপনারা বিমানের যে ওয়েটিং রুম আছে সেই ওয়েটিং রুমে অপেক্ষা করতে পারেন। আমরা সকলে এখন ইউএস বাংলার ওয়েটিং রুমে আছি। আমরা বিমানে ওঠার অপেক্ষায়। কিছুক্ষণ আগে আমাদের সমস্ত ব্যাগ, জুতা, বেল্ট থেকে শুরু করে শরীরের সমস্ত কিছু চেকিং করেছি। দেন আমরা এখন ইউএস বাংলার ওয়েটিং রুমে বসে আছি বিমানে প্রবেশ করার আগে। যদি বিমান খুব কাছেই থাকে তাহলে যে বিমানের যে উঠার যে করিডোর আছে সে করিডোরের মাধ্যমে আপনারা সরাসরি বিমানে উঠতে পারেন। আর যদি বিমান একটু দূরে থাকে তাহলে সেক্ষেত্রে এয়ারলাইন্সের গাড়ি করে আপনাদেরকে সেই বিমানের পাশেই নিয়ে যাওয়া হবে। এবার সুন্দর করে আপনারা লাইনে ধরে আস্তে আস্তে এক এক করে আপনারা বিমানে প্রবেশ করুন। বিমানে প্রবেশ করতে ওখানে যে এয়ার হোস্টেস আছে ওনারাই আপনাকে সিট কোথায় কোন দিকে দেখিয়ে দেবেন। আপনি আপনার সিটটি খুঁজে সেখানে বসে যান।
যদি সিট পেতে অসুবিধা হয় তাহলে আপনারা ওখানে যে এয়ার হোস্টেস আছে তাদের থেকে হেল্প নিতে পারেন। আপনার যেই হ্যান্ডব্যাগটি আছে সেই হ্যান্ডব্যাগটি আপনার সিটের উপরে যেই ব্যাগ রাখার জায়গা আছে সেখানে রেখে দিন। যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ট্রে, যেই অর্থাৎ আপনার সিটের সাথে লাগানো একটি টেবল, পোর্টেবল টেবল, যেখানে আপনি আপনার সকল ধরনের পানীয় নাস্তা এখানে করতে পারেন। এবং ঠিক এটির পিছনেই লেখা আছে বসার অবস্থায় সিট বেল্ট বেঁধে রাখুন, এবং লাইফ জ্যাকেটটি ঠিক আপনার সিটের নিচে আছে সেটা বলা আছে। এবং আপনি দেখতে পাবেন ওখানে যে বিমানে কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে কি প্রস্তুতি নিতে হবে সেগুলো দেওয়া আছে। লাইফ জ্যাকেট কীভাবে পরবেন এবং বিমানের গুরুত্বপূর্ণ অবস্থায় কী ধরনের, বিমানের গুরুত্বপূর্ণ বা ইমার্জেন্সি সিচুয়েশনে কী করতে হবে সেখানে উল্লেখ আছে। আপনারা ধীরে ধীরে সেটা পড়তে পারেন। এবং এয়ারলাইন্সের যিনি পাইলট আছেন তিনি তার অ্যানাউন্সমেন্ট শুনতে পাবেন। তিনি আপনাদেরকে বর্তমান আকাশের পরিস্থিতি এবং ফ্লাইটের যাবতীয় তথ্য এবং কতক্ষণ লাগবে, কতক্ষণ আকাশে ফ্লাই করবে, যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করবেন। এবং সবশেষে কোনোর মধ্যে আপনাদের বিমানটি আকাশে ওঠার জন্য প্রস্তুতি নেবে। এবং দেখতে পাচ্ছেন বিমান রাস্তায় চলছে এবং কিছুক্ষণ পরে সেটি ফ্লাই করবে। ফাইনালি আপনি আকাশে উঠে যাচ্ছেন। কিছুক্ষণ পর আপনাদের টিকিটে ইনক্লুড থাকা কমপ্লিমেন্টারি লাঞ্চ এবং ড্রিঙ্কস পেয়ে যাবেন। 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন থাইল্যান্ডের আকাশে। এবং সুবর্ণভূমি এয়ারপোর্টে বিমান থামলে এবং তাদের নির্দেশনা অনুযায়ী আপনারা আস্তে আস্তে বিমান থেকে বের হয়ে আপনারা ট্রাভেলেটরের মাধ্যমে বা পায়ে হেঁটে ইমিগ্রেশনের দিকে যান। থাইল্যান্ডের এয়ারপোর্টটি আসলে অনেক বড় এয়ারপোর্ট এবং খুবই কনজেস্টেড, জনসমাকীর্ণ একটি এয়ারপোর্ট, খুবই ব্যস্ততম একটি এয়ারপোর্ট। তো এখানে সাধারণত ইমিগ্রেশনের অনেক লোক দেখতে পাবেন, এবং ইমিগ্রেশনের লোক বেশি থাকলেও আসলে বেশিক্ষণ সময় লাগে না। অনেকগুলো ইমিগ্রেশনের বুথ আছে ওখানে, এবং আপনি লাইনে ধরে যান, জিগজ্যাগ স্টাইলে আপনি আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে যাবেন। ফাইনালি ইমিগ্রেশন শেষ করে আপনাদের ব্যাগগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে পারেন। একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদের ব্যাগগুলো আসলে কোন বেল্টে থাকবে, কত নম্বর বেল্টে থাকবে সেটি আপনাদেরকে ফ্লাইটের মধ্যেই অর্থাৎ বিমানের মধ্যেই বলে দেওয়া হবে। আপনারা যদি ওখানে খেয়াল না করেন সমস্যা নেই, আপনারা এয়ারপোর্টে ঢুকে ওখানে যারা হেল্প ডেস্কে আছেন তাদের থেকে হেল্প নিতে পারেন। আর আপনারা যদি মোবাইলে সিম নিতে চান তাহলে এয়ারপোর্টের মধ্যেই সিম পেয়ে যাবেন। ওরা বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে থাকেন, ইন্টারনেট সহ টক টাইম সহ প্যাকেজ দিয়ে থাকেন, নির্দিষ্ট কিছুদিনের জন্য প্যাকেজ দিয়ে থাকেন। তো আপনারা দেখে শুনে প্যাকেজ ওখান থেকে নিতে পারেন, অথবা এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা বিভিন্ন দোকান থেকে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের তথ্যমূলক এবং ট্রাভেল ভিডিও পেতে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।